কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বাড়াবো না, চলো শুরু করে দিই। আমি ভালো আছি এখন। হ্যাঁ, আমার বিগত 3 দিন ধরে জ্বর আছে গায়ে, আজকে চতুর্থ দিন। জ্বর নাই ঠিক, তবে জ্বরজনিত যে হচ্ছে তোমার দুর্বলতা আছে একটু শরীরে, বুঝতে পারো যেটা প্রভাব থাকে, এটা আছে এখনো কিছুটা। তো তোমরা যদি প্রপারলি হেল্প করো তাহলে ক্লাসটা খুব সুন্দর করে শেষ করতে পারবো আশা করছি, ঠিক না? তো চলো, আমরা আজকে আলোচনা করব হচ্ছে উম ফেব্রুয়ারি 1969, আর ওদিক থেকে পড়বো হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। ব্যাকরণ খুব দারুণ টপিক, বুঝতেই পারতেছো, যেটা আজকে আমরা আলোচনা করব। আর কবিতা হচ্ছে চেতনা ভিত্তিক। চেতনা ভিত্তিক তো বোঝো, চেতনা ভিত্তিক মানে হচ্ছে আমাদের জাতীয় জীবনের ঘটনা বা আন্দোলনের সাথে জড়িত যে জিনিসগুলো, সেগুলো চেতনা ভিত্তিক। কোনো না কোনো চেতনা বা ঘটনাকে ধারণ করে যে জিনিসগুলো, সেগুলোর কথা বলছি। কথা বুঝছো? তো চলো শুরু করি। তোমরা সবাই রেডি? আচ্ছা, আমার সাউন্ড আজকে কিছুটা কম হবে, কারণ একটু জোরে কথা বললে কাশি চলে আসতে পারে। তো বারবার কাশি দেওয়ার থেকে একটু আস্তে কথা বলে ক্লাসটা কন্টিনিউ করা ভালো, ঠিক না? তো তুমি যদি ক্লিয়ার শুনতে পাও, তাইলে আর জোরে শুনবার জন্য এত চেষ্টা করার দরকার নেই। তুমি তোমার ডিভাইসের যে সাউন্ড আছে সেটা একটু ভলিউমটা বাড়াই দিবা, দিয়ে তুমি শুনতে পারবা। আচ্ছা, জোরে শুনতে পারার থেকে ক্লিয়ার শুনতে পারা বেশি জরুরি, ঠিক না? দেখো, আমরা শামসুর রহমানকে নিয়ে কথা বলবো। শামসুর রহমান, বানানটা খেয়াল করবা, নট রহমান, ইটস রাহমান। নামটা শামসুর রহমান। ওকে, খেয়াল করো। জন্ম মৃত্যু এখানে দেওয়া আছে। এরপরে তোমার হচ্ছে এরপরে এখান থেকে মূলবাণী বা মর্মবাণী বা উপজীব্য বিষয়, বিচিত্র শ্রেণী পেশার মানুষের দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ। আর হচ্ছে এখানে এটা ওনার একটা কবিতার বই, নিজ বাসভূমে, ওখান থেকে নেওয়া হয়েছে। এগুলো মাথায় রাখো, এগুলো তোমার একাডেমিক পরীক্ষাতে কাজে লাগবেই। তার পাশাপাশি এডমিশনে বিস্তর ভূমিকা রাখে এগুলা, বুঝছো? প্রশ্ন যদি তুমি উৎসগুলো না পড়ো, বেকায়দায় পড়বা। রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এগুলাতে তো এইসব প্রশ্নের জয় জয়কার। কোন বই কে লিখছে, কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই জাতীয় প্রশ্ন বিস্তর আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খতে প্রশ্নই আসবে মোটে 15টা। তার মধ্যে তুমি প্রথম পত্র থেকে পাবা হচ্ছে 3 থেকে 4টা, সর্বোচ্চ 5টা। আর দ্বিতীয় পত্র থেকে পাবা 10টা, সর্বনিম্ন সর্বোচ্চ 11-12টা পাবা। তো সেখানে মাঝে মধ্যে এই টাইপের প্রশ্ন হয়, হয় না এমন না, হয়। কবি লেখকের জীবনী থেকে প্রায় একটা করে প্রশ্ন থাকে, 4টা প্রশ্নের একটা হয়ে যায়। মাঝে মধ্যে মিসও হয় তো, হয় ধরো প্রশ্ন তো 4টা, আর বাকিগুলো গ্রামার থেকে হয়। আর অন্য ভার্সিটি গুলোতে এগুলার যথেষ্ট দাপট আছে। তোমরা কোশ্চেন ব্যাংক যখন হাতে পাবা, এগুলা দেখলে বুঝতে পারবা, ঘাটাঘাটি করলে বুঝতে পারবা কোন ধরনের প্রশ্ন আসে, কেমন আসে। আচ্ছা, তারপরে আসো আম এটা কবিতা, এবং 21-এর চেতনার নিরিখে 1969 সালের গণ আন্দোলন, এটার বিষয়বস্তু। তো চলো আমরা শুরু করি। তোমাদেরকে আমি কোনো একটা ক্লাসে বলছিলাম কিনা যে শামসুর রহমানের কলম হচ্ছে সেই কলম যেটা আমাদের জাতীয় জীবনে যখন যেটার দরকার ছিল, তিনি তখন সেটাই দিয়ে গেছেন, বলছিলাম কিনা? যেমন দেখো, 1975 পরবর্তী সময়ে বাংলাদেশে 71-এর যে স্বাধীনতা মানে আমাদের যে চেতনা ছিল,
সেই 71-এর স্বাধীনতা বিরোধী চেতনাটা 1975-এর পরে আবার বাংলাদেশে বেশ কিছুদিন চলছে। এবং তখন তার একটা বিখ্যাত বই আছে, উদ্ভট উটের পেটে চলেছে স্বদেশ। আবার ভালো মতো বুঝবা, যখন 71 সালে আমাদের দেশ অবরুদ্ধ পাকিস্তানিদের দ্বারা, তখন তিনি দারুণ দারুণ কবিতা লিখছেন, যেগুলো পত্রিকায় তার ছদ্মনামে প্রকাশিত হয়েছে। আর পরবর্তীতে এগুলো 72 সালে বন্দে শিবির থেকে এই বইতে প্রকাশিত হয়েছে ওই নামে। সবগুলো মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে, এগুলো ছদ্মনামে। আবার 90-এর গণ আন্দোলন, যখন 87 সালে যখন নূর হোসেন মারা গেল ঢাকার 0 পয়েন্টে, তোমাদের এই ঘটনা আমি শুনাইছি, বুকে পিঠে লেখা ছিল না তার, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই ছেলেকে এরশাদের সময়কার পুলিশ গুলি করে মেরে ফেলেছে, বুঝছো? ওনাকে নিয়ে শামসুর রহমানের বই আছে, বুক তার বাংলাদেশের হৃদয়। মানে তার বুকের যে কথা, এটা পুরা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা। আবার 69-এর গণ আন্দোলনে দেখো এই কবিতা। আবার 69 সালের গণ আন্দোলনের একজন খুব বিখ্যাত শহীদ আছে, শহীদ আসাদ, নাম শুনছো? ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের ছাত্র আসাদ। হ্যাঁ, এই আসাদ যখন মারা গেল, আসাদকে নিয়ে কবির একটা বিখ্যাত কবিতা আছে, আসাদের শার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পড়তেন আসাদ, নরসিংদীর মনোহরদীতে তার বাড়ি। এবং ওখানে একটা বিখ্যাত লাইন আছে, আসাদের শার্ট আজ আমাদের রক্তাক্ত পতাকা। তাহলে দেখো, আমাদের জাতীয় জীবনের যে ডিমান্ড, যখন যে ডিমান্ড ছিল শামসুর রহমানের কলম তখন সেই ডিমান্ড ফিল আপ করার চেষ্টা করছে, বুঝছো কিনা বলো? ডান। আজ তুষার এইচএসসি তে ভালো করে না পড়েও কি রবিতে চান্স পসিবল কিনা? নর্মালি আমি খুব বেশি তোমাদের যে ক্লাস যতটুকু টাইম থাকে, প্রতিটা ক্লাসে লম্বা সময় লাগে, অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে চাই না খুব একটা, বুঝতে পারো। আর আজকে তো আরো দিব না, শরীর সুবিধা না। তো সবাইকে বলছি, দয়া করে অনুরোধ করছি, কনটেক্সটের বাইরে প্রশ্ন করবে না, তাহলে আমি বুঝবো তুমি খুব বাজে কালচারের লোক, যে ভাই অনুরোধ করছে তারপরও তুমি সেটা রাখোনি। ঠিক আছে, আজকে করো না। এখন আসো, আমরা যেখানে ছিলাম, ওনার জন্ম 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ঢাকার মাহতরুলি আরমানিটোলা। আরমানিটোলাতে বংশালের পাশে একটা জায়গা আছে, গুলিস্তানের দক্ষিণে বংশাল, ওখানে আছে আরমানিটোলা, আর আরমানিটোলার ভিতরে হচ্ছে মাহতরুলি, ওই জায়গায় ওনার পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরার পাড়াতলিতে। এরপরে বাকি তথ্য এখান থেকে মুখস্থ করে ফেলাবার ডাইরেক্ট, কোনো কথা নাই। ডাক নাম বাচ্চু, কিন্তু ওনার ছদ্মনাম ছিল মজলুম আদিব। কারণ ওই যে মুক্তিযুদ্ধের সময় তিনি যে কবিতাগুলো লিখছেন, এগুলো নিজের নামে প্রকাশ করলে তো সমস্যা, পাকিস্তানিরা তো তাকে ধরতো। এই জন্য উনি নিজের নাম লুকায় ছদ্মনাম নিয়েছিলেন মজলুম আদিব। মজলুম শব্দের অর্থ নির্যাতিত, জুলুমের শিকার হয়েছেন যিনি। আর আদিব শব্দের অর্থ কবি, তাহলে নির্যাতিত কবি বা জুলুমের শিকার কবি। আচ্ছা, এরপরে আসো, আর কোনো তথ্য এখান থেকে ব্যাখ্যা করার মতো নাই, তুমি তোমার মতো করে মুখস্থ করে ফেলাবা যা আছে। আর ডিলিট যে উপাধি বা ডিগ্রি, মনে রেখো, ডিলিট মানে ডক্টর অফ লিটারেচার। ডক্টর অফ লিটারেচার এটা কেউ অর্জন করতে পারে না, এটার উপরে পড়াশোনা করে অর্জন করা যায়, এটা এমন ডিগ্রি না। এটা সম্মান সূচক, তোমাকে কোনো বিশ্ববিদ্যালয় সম্মান করে এটা দিতে পারে, এটা এরকম একটা ডিগ্রি। তারপরে আসো, কাব্যগ্রন্থ যতটুকু সম্ভব তুমি পড়ে ফেলাও, ভাইয়া কমাইলাম না, তোমার অ্যাটলিস্ট তোমার বইতে যেগুলো আছে এগুলো অ্যাটলিস্ট তুমি মনে রাখার চেষ্টা করো। উনি অনেক নাম করা কবি তো, এই জন্য বেশি সিলেক্টিভ হইলে সমস্যা আছে। আর বিশেষ কিছু কবিতার নাম এখানে আছে, পড়ে ফেলাবা। কবিতার বৈশিষ্ট্য দেওয়া আছে, পড়ো। দ্যাটস ইট। পুরস্কার, মৃত্যু দেখে নাও। এরপরে আসো, আমরা এখানে চলে যাব
আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। চলো আমরা কবিতার মূল বক্তব্যটা একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করি। ঠিক আছে, খেয়াল করো। আমাদের জাতীয় জীবনে দুইটা ফেব্রুয়ারি, একটা হচ্ছে 1952 ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে 1969 ফেব্রুয়ারি। দেখো দুটোই ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারির মধ্যে খুব ভালো মতো এই কথাটা যেটা বলি, খুব ভালো মতো খেয়াল করে এই কথাটা। দেখো এই দুইটা সময় আলাদা। একটা হচ্ছে 52 সাল, একটা 69 সাল। ওইখানে ভাষা আন্দোলন, এখানে গণ অভ্যুত্থান। তাহলে দুইটা বড় বড় ঘটনা হয়েছে, দুটার প্লট আলাদা, তাই না? 52-এর ঘটনা, 69-এর ঘটনার প্লট আলাদা। কিন্তু খেয়াল করো, দুটার চেতনা এক। চেতনার এক কিভাবে? সেই চেতনা হচ্ছে প্রতিবাদ, মাথা নত না করা, অন্যায়কে না মেনে নেওয়া, অন্যায়কে পাত্তা না দেওয়া, অন্যায়ের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো, অন্যায়কে সহ্য না করা, অধিকারের প্রশ্নে সোচ্চার হয়ে যাওয়া। দেখো বুঝো কিনা। 52 সালে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ, পুরা পাকিস্তানে 56% মানুষ বাংলায় কথা বলতো, আর 3 to 5% মানুষ উর্দুতে কথা বলতো, আর অন্যান্য ভাষা ছিল পাকিস্তানে। অনেকে মনে করে 56% বাংলা, তাহলে বুঝি 44% উর্দু। না, 44% উর্দু না। উর্দু খুব কম, 3 থেকে 5, এর বেশি পাওয়া যায় না। পশতু, হিন্দি, পাঞ্জাবি, এই টাইপের ভাষা ছিল। ফার্সি ছিল কিছু অল্প। তো এই অল্প মানুষের ভাষাকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাদ দিয়ে রাষ্ট্রভাষা করার, তারপরে একমাত্র রাষ্ট্রভাষা, আহ্লাদ কত! আমরা বললাম দেখো একমাত্র বলতেছো কেন? উর্দু রাষ্ট্রভাষা হোক, আমাদের আপত্তি নেই, তবে বাংলা পাশাপাশি রাখতে হবে, এটা আমাদের ডিমান্ড ছিল, দাবি ছিল। কিন্তু ওরা মানে নাই, মানতে চায় নাই আর কি, যেটা সত্যি কথা। তো এই জন্য আমরা ছেড়ে কথা বলিনি 52 সালে। প্রতিবাদ, একই প্রতিবাদ হয়েছে 69 সালে আইয়ুবের স্বৈর শাসনের বিরুদ্ধে। আইয়ুব 58 সালে ক্ষমতা নিয়ে নিছিল ইস্কান্দার মির্জার কাছ থেকে জোর করে। আর চলছে হচ্ছে তোমার জোর করে 53, 68, 69, 10-11 বছর ধরে তার স্বৈর শাসন ছিল। এবং আগরতলা মামলায় বঙ্গবন্ধু সহ 35 জনকে আসামি করে যখন মামলা করা হয়, অনেকে বন্দী করা হয়, বঙ্গবন্ধুকে জেলের ভিতরে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। অন্য একজন আসামি সার্জেন্ট জহুরুল হক, তাকে মেরেও ফেলা হয়। জেলের ভিতরে তো গুলি করে আসামি মারা যায় না বিচার বহির্ভূত ভাবে, তাই না? আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামলাম এবং আমরা বললাম আগরতলা মামলা সবাইকে মুক্তি দিতে হবে, আর আইয়ুবের ক্ষমতা থেকে নামতে হবে। আমাদের এক দফা এক দাবি, আইয়ুব নামো, সবাইকে ছেড়ে দাও, মুক্তি দাও। আমরা বিশাল আন্দোলন করলাম। তো পশ্চিম পাকিস্তানিরা আগরতলা মামলায় আমাদের মানুষদের মুক্তি না চাইলেও তারা আইয়ুবের পতন চাইছিল, এটা ঠিক। আর আমরা আইয়ুবের পতনের পাশাপাশি আগরতলা মামলা সবার মুক্তি চাইছিলাম। এই হলো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে হচ্ছে একটা ইস্যুকে বাস্তবায়ন করার জন্য যদি দলমত নির্বিশেষে সবাই একত্র হয়ে যায়, এটাকে গণ অভ্যুত্থান বলে। তো এই জন্য দেখো 2 ফেব্রুয়ারির প্লট আলাদা। 52-এর ঘটনা ফেব্রুয়ারিতে, 69-এর ঘটনাও কিন্তু ফেব্রুয়ারিতে। এখন তুমি প্রশ্ন করবে তাহলে ভাই গণ অভ্যুত্থান দিবস 24শে জানুয়ারি কেন? 24শে জানুয়ারি দিয়ে শুরু হয়েছিল, মেরে ফেলা হয়েছিল ওই দিন আসাদকে, এই জন্য। কিন্তু ঘটনার মূল উত্তপ্ত কাহিনী ছিল ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির 10 তারিখের পরে খুব খারাপ অবস্থা, সারা দেশে তারা তাণ্ডব চালাইছে। এবং তোমরা জানো যে 22 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে সহ যারা ছিল আগরতলা মামলার আসামি বন্দী সবাইকে মুক্তি দেয় এবং আগরতলা মামলা প্রত্যাহার করে নেয়। আর 23 ফেব্রুয়ারি আমরা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিই। তোমাদের জানার কথা এগুলো, ঠিক না? তো এগুলো মাথায় রাখো। আর আসো, এই জন্য বললাম আর কি, 2 ফেব্রুয়ারি আলাদা, সময় আলাদা, প্লট আলাদা, কিন্তু চেতনাটা সেম। সেই চেতনা হচ্ছে প্রতিবাদ, মাথা নত না করা। বুঝছো কিনা এবার বলো? কথা ক্লিয়ার? ডান? ওকে, তারপরে আসো।
তো এখানে কবি এটাই বলছেন যে আমি 69-এর এই দিনে রাস্তায় যখন বের হই আর যখন কৃষ্ণচূড়া ফুল দেখি, আমার মধ্যে ভিন্ন অনুভূতি হয়। ফুলকে আমার ফুল মনে হয় না। আমার মনে হয় আমার যত ভাই শহীদ হয়ে গেছে তাদের রক্ত এই কৃষ্ণচূড়াকে লাল করছে। এই জন্য 21-এর কৃষ্ণচূড়াকে আমার কাছে আমার চেতনার রং মনে হয়। আমার চেতনার সাথে যেহেতু রক্ত মিশে আছে, রক্ত দ্বারা অর্জন করার স্মৃতি আছে আমার, সেই জন্য। ওকে। তারপরে আস্তে আস্তে 52কে একসাথে মিশাই দিয়েছেন, যে 69 সালেও আমি যখন রাস্তায় বের হই আমার মনে হয় 52 শহীদরা এসে প্রতিবাদ করতেছে। তো চলো, কিভাবে 52 ফেব্রুয়ারিকে 69 ফেব্রুয়ারির সাথে একত্র করে দেয়া হলো। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। বলছে কেমন নিবিড়, নিবিড় মানে ঘন। কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ভুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। বলছে আমি যখন হাঁটি, কখনো মিছিলে হাঁটি কখনো একা হাঁটি, তখন আমার মনে হয় এগুলা ভুল না, এগুলা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। বুদবুদ তো বুঝোই, রক্ত এক জায়গায় রাখলে সেখান থেকে যে অক্সিজেনটা বের হয়। স্মৃতিগন্ধে ভরপুর। স্মৃতিগন্ধে ভরপুর মানে হচ্ছে আমার ইতিহাসের অতীতের স্মৃতি এর মধ্যে আছে। এরপরে বলছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। চেতনার রং কেন? আমার চেতনা মানেই হচ্ছে প্রতিবাদ এবং রক্ত দিয়ে অধিকারকে আদায় করে নেওয়া। এটা আমার ইতিহাসে আমার চেতনার সাথে মিশে আছে। এই জন্য 21-এর কৃষ্ণচূড়াকে চেতনার রং বলা হয়েছে। ওকে। তারপরে বলছে রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতা আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। এখন এ রঙের বিপরীতে অন্য রং আছে, মানে কৃষ্ণচূড়া লাল রঙের বিপরীতে অন্য রং আছে, সেটা জলপাই রং। জলপাই রং কেন? আর্মিদের কালার আর কি, বুঝছো? আর্মিদের কালার। আর্মিদের কালার তো বুঝতেই পারো, আর্মিরা কোন কালারের হয়। ওকে, খাকি বা জলপাই, ঠিক না? এখন সে রঙে পথঘাট ছেয়ে গেছে, মানে সারা দেশে তখন আর্মি মোতায়েন করা ছিল, ওই কথাকে ইঙ্গিত করে বলা হয়েছে আর কি। এখন সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা হয়ে গেছে। ঘাতকের অশুভ আস্তানা হয়ে গেছে মানে হচ্ছে ঘাতক এখানে পাকিস্তানিরা, তারা সারা দেশকে দখল করে নিছে। এই জন্য সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। ওকে। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। বলছে আমি আর আমার মতো বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। এখন ঘাতকের আস্তানা মানে তো বাংলাদেশ। আর রাত্রি দিন ভুলুণ্ঠিত মানে আমার সময়গুলো, আমার টাইমগুলো, আমার রাতটা, আমার দিনটা সবকিছু উলট পালট হয়ে গেছে। কেউ মরা আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। কেউ মরা, মরা মানে একদমই প্রতিবাদ করে না, আধমরা সামান্য প্রতিবাদ করে। কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, কেউ বা অনেক প্রতিবাদ করে। তাহলে কেউ অনেক প্রতিবাদী, কেউ সামান্য প্রতিবাদী, আর কেউ একদমই প্রতিবাদ করে না। চ্যাপ্টারটি পাশে দেন। এরপরে চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। চতুর্দিকে মানবিক বাগান কমল বন তছনছ হচ্ছে। মানবিক বাগান মানে হচ্ছে অনুভূতির বাগান। কমল বন আমাদের হৃদয় তছনছ হয়ে যাচ্ছে। তছনছ হয়ে যাচ্ছে মানে হচ্ছে আমাদের হৃদয়ের যে চিন্তার যে জগৎ আছে সেটাকে চুরমার করে ফেলা হচ্ছে। তাই বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। বলছে এই জন্য 1969-এও আবার আমার মনে হয় রাজপথে সালাম নেমে আসছে, 52 ভাষা শহীদ শূন্য পতাকা তুলে ধরছে, আর বরকত ঘাতকের থাবার সামনে বুক পেতে আছে। বলছে এই জন্য, যেহেতু আমার অনুভূতির জগৎকে, আমার হৃদয়কে, আমার মানবিক চিন্তাকে ভেঙে তছনছ করে দেয়া হচ্ছে, এখন আমার ন্যায়সঙ্গত প্রতিবাদকে বুলেট দ্বারা বিদ্ধ করা হচ্ছে, এই জন্য 52 শহীদরা আবার এসে প্রতিবাদ জানাচ্ছে।
এবং সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। আজকে সালামের চোখ ঢাকা, অর্থাৎ ঢাকার বর্তমান রূপ যেন সালামের চোখ, সালামের মুখ আজকের জন্য আমার তরুণ শ্যামল পূর্ব বাংলার প্রতিচ্ছবি। ওকে ওকে, তারপরে আসো পরের অংশ। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। বলছে এখন দেখলাম আমরা সবাই দেখলাম জনসাধারণ, সালামের হাত থেকে যেন নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে। পরীক্ষায় প্রশ্ন হয় কার হাত থেকে? অবিনাশী মানে হচ্ছে এটার বিনাশ হয় না, মানে ভাষার বিনাশ হয় না, বর্ণমালার বিনাশ হয় না। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, বরকত গভীর গাঢ় উচ্চারণে বলে কি বলে? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। হৃদয়ের হরিত উপত্যকায়, হরিত মানে সবুজ, সেই ফুল আমাদেরই প্রাণ ভাষা। অর্থাৎ বরকত বলতেছে এখন পর্যন্ত ভাষার জন্য আমরা প্রাণ দিয়ে দিয়েছি 52 সালে, এখন পর্যন্ত প্রতিবাদী সন্তানেরা সেই চেতনাকে বাঁচায় রেখে দিয়েছে এবং সেই চেতনার মাধ্যমেই ভাষা এখন পর্যন্ত বেঁচে আছে। ওই যে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, দুঃখিনী মায়ের অশ্রুজলের মাধ্যমে, বীরের রক্তে। তা এখনো মানুষ অধিকারের প্রশ্নে বাংলা সন্তানেরা শহীদ হয়ে যায়। আর দুঃখিনী মায়ের অশ্রুজলে, সন্তান হারালে মায়ের চোখ দিয়ে যে জল আসে, সেই জলে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের সবুজ উপত্যকায় সেই ফুল ফুটে, মানে ভাষা অর্থাৎ চেতনা, অর্থাৎ প্রতিবাদ জেগে থাকে, বেঁচে থাকে। সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল মানে সেই ভাষা আমাদের প্রাণ। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। বলছে সেটা শিহরিত হয়, অর্থাৎ ভাষা শিহরিত হয় ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, অর্থাৎ আবেগের সমস্ত কিছু এর মধ্যে মেশানো আছে, কখনো খুশি, কখনো হতাশা, কখনো কষ্ট। বুঝছো? ক্লিয়ার ভাইয়া? ওকে। হরিৎ শব্দের অর্থ সবুজ। তো এখান থেকে দেখো কিছু বিষয় আছে ভাইয়া, তোমাদের এখানে দিয়ে দিছি। মূল কথা, বিশেষত্ব, সার সংক্ষেপ। ভাই একটু বসলাম এ পাশে, হ্যাঁ, বসে বলতেছি, প্লিজ একটু বুঝে নাও। মূল কথা, বিশেষত্ব, সার সংক্ষেপ উঠায় রাখছি যাতে করে তুমি তথ্যগতভাবে এটা ধরতে পারো। এরপরে 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থানের আন্দোলনের ক্রমধারা, কিভাবে কি ঘটছে 52 থেকে 69 পর্যন্ত। ছাত্র আন্দোলন হয়েছে, ওটা 52 ভাষা আন্দোলন হয়েছে, জাতীয়তাবাদী চেতনার বিকাশ হয়েছে। জাতীয়তাবাদী চেতনা মানে হচ্ছে আমরা যে বাঙালির একটা জাতি, ভাষার প্রশ্নে আমাদের মধ্যে সে ঐক্যটা তৈরি হয়েছিল আর কি, আমরা সেটা ফিল করতে পারছিলাম। এরপরে ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে পাকিস্তানের শাসক গোষ্ঠী কর্তৃক পুনরায় বাঙালিদের আবার শোষণ হয়েছে, তখন আমরা 6 দফা দাবিতে আবার আন্দোলন করছি, আর 69-এর গণ আন্দোলন হয়েছে। অর্থাৎ কিভাবে একটা আন্দোলন পরবর্তী আন্দোলনগুলোকে প্রভাবিত করছে তার একটা চিত্র। এরপরে 69 সালের গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য দিক, এটা নিজেরা পড়লে বুঝতে পারবা এখান থেকে ফাইন্ডিংস কি ছিল। আমরা একে একে ধরায় দিয়ে রাখছি। দেখো, এই আন্দোলনের কারণ ছিল জাতিগত শোষণ ও নিপীড়ন থেকে শুরু করে এটা ছিল মূলত বঙ্গবন্ধুর 6 দফা দাবির বহিঃপ্রকাশ ইত্যাদি ইত্যাদি। এরপরে যে লাইনগুলো তোমাদের জন্য প্রবলেম হইতে পারে সেই জায়গাগুলো আবার ফুটেছে দেখো। তারপরে মানবিক বাগান, তারপর কমল বন, কোনটার কি ব্যাখ্যা, বুঝিতে 1969-এও থাবার সম্মুখে বুক পাতে, এর অর্থ কি, সে ফলে আমাদের প্রাণীটা দিয়ে কি বোঝানো হয়েছে, সমস্ত কিছু। এরপরে থরে থরে, বুদবুদ, সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা, কেউ মরা আধমরা, কেউ, সমস্ত কিছু এখানে আছে। তারপরে কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, এর দ্বারা কি বুঝাইছে। এরপরে অশ্রুজল মানে কি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরপরে আসো তোমাদের জন্য একটা আমাদের যথেষ্ট পরিশ্রমের আয়োজন, জানো এটা আমরা রাখি।
ব্যাকরণিক বিশ্লেষণ, শব্দগুলোর বিভিন্ন গ্রামাটিক্যাল ব্যাখ্যা, একটা শব্দের সন্ধি সমাস উপসর্গ কোন দিক থেকে কিভাবে কি নেওয়া যায়, সমস্ত কিছু এখানে আছে। ওকে, তারপরে আসো রিভিশন পর্বে এগুলো একটু দেখে নিও। দেন কুইজ, আমরা কুইজটা দিচ্ছি, নিয়ে নাও। টাইম আপ। শামসুর রহমানের ছদ্মনাম নিচের কোনটি? শামসুর রহমানের ছদ্মনাম হলো মজলুম আদিব। আমরা দ্বিতীয় পত্র শুরু করব, একটু দেখতে থাকো। এটা ব্রেকের পরে নিচ্ছি আবার, হ্যাঁ। এগুলোতে ভুল আছে কেন, কিভাবে, সেটা নিয়ে আমরা কথা বলবো এরপর। ওকে, আচ্ছা, শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার বাবুরা? ওকে, আমরা প্রয়োগ অপপ্রয়োগের বেসিকটা জানি, যে কথা যখন আমরা বলি আমরা কিছু ভুল করি, গ্রামাটিক্যাল জায়গা থেকে দেখলে এগুলো বড় ধরনের ভুল। তো সেই ভুলগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব আর কি, হ্যাঁ। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে তুমি যদি প্রয়োগ অপপ্রয়োগে ভালো করতে চাও, তোমার কমন সেন্স খুব শার্প হওয়া লাগবে। আমার অভিজ্ঞতা বলে, যতদিন ধরে ছেলেপেলে পড়াই, যে তুমি একাডেমিক পড়াশোনা যতটুকু করে যা বুঝতে পারবা, এটা যতটুকু করবা, তার পাশাপাশি তোমার যদি কমন সেন্স খুব ভালো থাকে, তুমি এখানে অনেক ভালো করবা। ঠিক আছে, তো চলো শুরু করি না? আচ্ছা, কিছু বহুল প্রচলিত শব্দের অপপ্রয়োগ, অশ্রুজল থেকে শুরু করে জন্ম জয়ন্তী। দেখো তো ঘটনাগুলো কি। অশ্রুজল হয় অশ্রু, না হয় জল, যে কোনো একটা বলতে হয়। অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল। অশ্রু শব্দের অর্থ চোখের জল, তো তুমি অশ্রু বললে আর জল বলার দরকার হয় না, তো একটা বলতে হয়, হয় অশ্রু নয় চোখের জল। তুমি বলো অশ্রুতে বুক ভেসে গেল, ঠিক আছে। চোখের জলে বুক ভেসে গেল, ঠিক আছে। কিন্তু অশ্রু জলে ভেসে গেল ঠিক না। তবে হ্যাঁ, মনে রাখবা সাহিত্যে কোনো সমস্যা নাই। যদি সাহিত্য তৈরি হয় সেক্ষেত্রে ঠিক আছে, সাহিত্যে এগুলো মানা হয় না, সাহিত্যে লেখা যাবে। তারপরে অজ্ঞানতা, অনেক সময় আমরা অজ্ঞানতা শব্দটার সাথে অজ্ঞতা এটাকে মিক্স আপ করে ফেলি। অজ্ঞানতা মানে হচ্ছে জ্ঞান হারানোর প্রবণতা বা জ্ঞানহীনতা। খুব ভালো মতো বুঝো কোন ক্ষেত্রে জ্ঞানহীনতা, জ্ঞান হারিয়ে ফেলাটা, আর এটা হচ্ছে নলেজ। আমি লিখে দিই, ইংলিশে বললে হচ্ছে সেন্স লেসনেস। এবার বুঝছো? যেমন ধরো মৃগী রোগী যারা, তারা মাঝে মধ্যে খিঁচুনি আসে, জ্ঞান হারায় ফেলে। তাহলে মৃগী রোগের ক্ষেত্রে অজ্ঞানতা একটা স্বাভাবিক বিষয়। এই কথাটা ঠিক আছে, ভুল না। কিন্তু তুমি যদি অজ্ঞানতা কথাটাকে অজ্ঞতার সাথে মিক্স আপ করো, তাহলে সমস্যা। অজ্ঞতা মানে হচ্ছে জ্ঞানহীনতা, নলেজ না থাকা। তাহলে আমি এমনি লিখলে সহজে বুঝবা না, নলেজ না থাকা। দুইটা ভিন্ন শব্দ, পেস লাগানোর কিছু নাই।
তারপর ধরো আয়ত্তাধীন, এটা অপপ্রয়োগ, বাহুল্য দোষ। হয় আয়ত্ত নয় অধীন, একটা বললেই হবে। আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ শব্দের আ মানে পর্যন্ত, তাহলে আকণ্ঠ বললে আর পর্যন্ত বলার দরকার নেই। যেমন আকণ্ঠ খাইলে স্বাস্থ্য নষ্ট হয়, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত খাইলে, বেশি খাইলে স্বাস্থ্য নষ্ট হয়, পর্যন্ত না বললেও চলবে। তারপরে আশ্চর্য, মনে রেখো আশ্চর্য হয় কোনো বস্তুর ক্ষেত্রে, আর আশ্চর্যান্বিত যেটা, এটা হচ্ছে অনুভূতি। তো আমরা আশ্চর্য হই এটা কথাটা ভুল, আমরা আশ্চর্যান্বিত হই এটা ঠিক, আমরা আশ্চর্যান্বিত হই এটা ঠিক, আর আমরা আশ্চর্য দেখলে আশ্চর্যান্বিত হই। মনে থাকবে? এরপর ইদানিং কালে, ইদানিং শব্দের অর্থ সাম্প্রতিক কাল। ইদানিং এর বলার কাল বলার দরকার না, ইদানিং মানে হচ্ছে সাম্প্রতিক কাল। এরপরে জন্ম বার্ষিকী, জন্ম বার্ষিকী না, জন্ম বার্ষিক, এখানে একটা ই প্রত্যয়, এটা ভুল, এটা বলবা না। শতাব্দীকে ভাঙলে হয় শত যোগ অব্দ, তাহলে অহেতুক একটা ই বলা, এটা ভুল। বিদেহী আত্মাটাও হবে বিদেহ আত্মা, বিদেহী কথাটা ভুল। জন্ম জয়ন্তীটা যেটা, এটাও এই ধরনেরই আরেকটা ভুল। কিরকম ভুল দেখো, জন্ম জয়ন্তী, আচ্ছা ভাইয়া জয়ন্তী শব্দের অর্থ কি? জয়ের জন্য যে উৎসব, সেটাকে জয়ন্তী বলে। তো জন্ম তার সাথে জয়ন্তী কি করে যায়? যেমন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করলাম কদিন আগে, জয়ের জন্য উৎসব, তো তার সাথে জন্ম কথাটা প্রাসঙ্গিক না, এই জন্য জন্ম জয়ন্তী বলা যাবে না। তুমি জন্ম উৎসব বলতে পারো, আলাদা ব্যাপার, কিন্তু জয়ন্তী শব্দের সাথে জন্ম শব্দের কোনো মিনিংফুল কানেকশন নেই। বুঝছো? আশা করি বুঝছো। ঠিক এখানে সব ব্যাখ্যা দিয়ে রাখছি, ভাষাভাষী হয় না, শুধু ভাষী হয়। এরপরে সাহিত্য ব্যাখ্যা দেওয়া আছে, সমৃদ্ধশালী সম্পদশালী বলা আছে। ফলশ্রুতি, দেখো সমৃদ্ধশালী হয় না, সমৃদ্ধিশালী বা সমৃদ্ধি হয়, বা সমৃদ্ধিশালী এটা হয়। এরপরে ফলশ্রুতি, ফলশ্রুতি মানে হচ্ছে কোনো কিছু শুনলে যে ফল লাভ হয় সেটাকে বলা হয় ফলশ্রুতি। তো ফলে বা এজ এ রেজাল্ট, এই অর্থে ফলশ্রুতি কথাটা ঠিক না। এরপরে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখব, এবং সেটার ভুল রূপ ঠিক রূপ দুটোকে পাশাপাশি দিয়ে রাখছি। ভালো করছি না খারাপ করছি বলো? ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। কিছু বাক্য ঠিক রূপ এবং ভুল রূপ কাছাকাছি দিয়ে রাখছি, চলো আমরা এগুলো দেখি, তোমাদের সাথে আলোচনা করে দিই। রেডি? আচ্ছা, একথা প্রমাণ হয়েছে, এটা হবে না, এটা হবে হচ্ছে একথা প্রমাণিত হয়েছে। একত্রিত করো কথাটা ভুল, এটা হবে একত্র করো। একত্রিত বলতে কোনো শব্দ নেই, হ্যাঁ। একত্র মানেই তো এক জায়গায় অ্যামালগেমেট করে ফেলা। তো একত্র বললে সেটা প্রকাশ হয়ে যায়, একত্রিত বলার দরকার হয় না। শুধুমাত্র তুমি আমার সাথে যাবে, শুধুমাত্র, হয় শুধু নয় মাত্র একটা। তিনি আরোগ্য হলেন, আরোগ্য হওয়ার জিনিস না, আরোগ্য লাভ করার জিনিস। যেমন আমি এখন অসুস্থ, আমার কথাই ধরো, আমি তোমার সাথে যে ক্লাস নিচ্ছি ভাইয়ের খুব খারাপ লাগতেছে, এটা ভাই বুঝতে পারতেছি, সত্যি কথা একদম। তো আমি তো চাইলে আরোগ্য হইতে পারবো না এখন,
আরোগ্য লাভ করতে পারবো যদি আমার আল্লাহ আমাকে দেন, ঠিক না? তো আরোগ্য লাভ করার জিনিস হওয়া মানে এটা আমার হাতে, তো এটা আমার হাতে না। আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবো, এটা তো আমার হাতে না। এটা রবের কুদরতি হাতে, রব দিলে আমি পাবো। এই জন্য আরোগ্য হলেন এটা ঠিক না, আরোগ্য লাভ করলেন এটা বলা যাবে। বুঝছো? ক্লিয়ার? এরপরে হচ্ছে সংকট অবস্থায় পড়লাম, এটা ঠিক করে দিলে হবে, সংকটজনক করে দিবা তাইলে হয়ে যাবে। সমৃদ্ধিশালী দেশ হয়, মানে সমৃদ্ধশালী হয় না, হয় বাংলাদেশ সমৃদ্ধ দেশ এটা লিখবা, না হয় সমৃদ্ধিশালী এটা লিখবা, যে কোনো একটা লিখলে হবে। এরপরে দারিদ্রতা একটা অভিশাপ, এটা হবে দারিদ্র একটা অভিশাপ অথবা দরিদ্রতা একটা অভিশাপ। এরপরে উদ্ধতপূর্ণ এই শব্দটা ভুল, এটা ঔদ্ধত্যপূর্ণ হয়। সে আমার আয়ত্তাধীন রয়েছে, এটা একটু আগেই করে দিয়েছি, হয় আয়ত্ত না হয় অধীন, ঠিক না? আরোগ্য কি? আরোগ্য মানে হচ্ছে রোগ থেকে মুক্ত হওয়া আর কি। আদমশুমারি এটা কি ঠিক না ভুল? এটা ঠিক, সমস্যা নেই। এখন জনশুমারি বলে সরকার, আদমশুমারি থেকে জনশুমারি কথাটা শুনতে ভালো লাগে এই কারণে। আদম কথাটার মধ্যে কিছুটা অসম্মান করার মতো একটা ব্যাপার থাকে। এরপরে আমার যথেষ্ট ক্ষতি হয়েছে, যথেষ্ট কথাটাকে ভাঙলে যথাযোগ ইষ্ট, তো ইষ্ট শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। যথেষ্ট মানে হচ্ছে পরিমিত বা পর্যাপ্ত কল্যাণ। তো ক্ষতি কল্যাণ এক জায়গায় যায় না, এই জন্য এভাবে বলা যাবে না। বলতে পারো যে আমার অনেক ক্ষতি হয়েছে, এটা বলতে পারো। আর যথেষ্ট একটা ভালো পজিটিভ টার্মের সাথে নিতে পারো, যে ফসলের বছর যথেষ্ট ভালো ফলন হয়েছে, এটা বলতে পারো। এরপরে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ। এই প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, বুঝছো? প্রাচ্য শব্দের অর্থ পূর্ব দিক। তো সৌদি আমাদের থেকে পশ্চিম দিকে। হ্যাঁ, ইংল্যান্ডে আমেরিকায় বসে মধ্যপ্রাচ্য বলছে, মানে ইউরোপ আমেরিকা থেকে পূর্ব দিকে যে পৃথিবীটা আছে তার মাঝখানে সৌদি, সেই জন্য তারা এটাকে মধ্যপ্রাচ্য বলে। সো এটা একটা গ্লোবাল টার্ম হিসাবে কথাটা ঠিক, কিন্তু আমাদের বাংলাদেশের কনটেক্সটে বললে কথাটা আসলে ওইভাবে ঠিক না, বুঝছো? আমরা যদি বলি বাংলাদেশ থেকে যদি বলি সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ, তাহলে সুন্দর বেশি হয়। তবে তুমি যদি মনে করো যে ভাই আমি গ্লোবাল টার্মে বলছি, সেক্ষেত্রে ঠিক আছে, এটা তোমার পরীক্ষা আসবে না, ভাই তোমাকে বুঝাই দিলাম আর কি টার্মটা। হ্যাঁ, সাক্ষী দিলেন, ব্যক্তি নিজে তো সাক্ষী, তার বক্তব্য তো হলো মূলত সাক্ষ্য, এই জন্য সাক্ষী দিলেন হবে না, সাক্ষ্য দিলেন। নিরপরাধী নিষ্পাপী, এটা এখানে হবে নিরপরাধ, এখানে হবে নিষ্পাপ। পি পি দি দি এই যে ই প্রত্যয়টা হবে না। তৎকালীন সময়, দেখো তৎকালীন কালীন, আর এখানে সময় কাল, সময় দুইটা বারবার হয়ে গেছে, একবার বলতে হবে। তাহলে তৎকালীন তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, সময় বলার দরকার নেই, বুঝছো? বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ 30 কোটি, ভাষাভাষী হয় না, বাংলা ভাষী হয়। অশ্রুজলে বুক ভেসে গেল করে দিছি, আশ্চর্য হয়েছে এটাও করে দিছি কিছুক্ষণ আগে, আশ্চর্যান্বিত হবে। বিদ্বান হয় না, মেয়েদের ক্ষেত্রে হবে বিদুষী। হ্যাঁ, বিদুষী। এই ঘটনার ফলশ্রুতিতে হবে না, ফলে হবে। শ্রুতি মানে হচ্ছে শুনতে পারা, শ্রুতি মানে শুনতে পারা। তো হিন্দু ধর্মের মঙ্গল কাব্যের ক্ষেত্রে টার্মটা আছে, যেটা শুনলে সওয়াব হয়, পুণ্য হয়, সেটা বলে শ্রুতি ফল। ফলশ্রুতি মানে হচ্ছে যেখানে তুমি শুনছো এবং তার একটা ফলাফল আছে, সেটা বলে ফলশ্রুতি। হ্যাঁ, সেখানে হবে ফলে। এরপরে ঐক্যতান শুনতে ভালো লাগে হবে না, কথাটা হবে ঐকতান। এরপর ইদানিং কাল হয় না, ইদানিং হয়, কাল হবে না। শব পোড়াতে গেল, শব এটা সাধু, ডেড বডি আর কি। হ্যাঁ, আর পোড়ানো যেটা এটা হচ্ছে চলিত। তো শবর পরে দাহ বলাটা বেশি যুক্তিযুক্ত। আর চলিত বাংলা বলবা মরা পোড়াতে গেল।
এরপরে সানন্দিত চিত্তে, সানন্দিত বলা হয় না, আনন্দ চিত্তে বা সানন্দ চিত্তে। সানন্দিত না বলে সানন্দ বলো, তাইলেই হয়। তার জন্য অপেক্ষা করা সমীচীন হবে না, সমীচীন বানান ভুল, আমরা সব দীর্ঘ ইকার দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে ভুরি ভোজনে ভুরি হয় আগেরটা পরে পরেরটা আগে, এটা এখানে যাবে আর এটা এখানে যাবে। বুঝছো? ভুরি ভোজন, এই ভুরি মানে পেটের ভুরি, এই ভুরি মানে বেশি, তো আগেরটা পরে পরেরটা আগে, বেশি খেলে ভুরি হয়। এখানেও সেম, এটা এখানে, এটা এখানে, কারণ এই নিচ মানে হচ্ছে এই নিচ, আর এই নিচ মানে হচ্ছে খারাপ। পার্থক্য ধরতে পারছো কিনা বলো এবার, দুটার পার্থক্য ধরতে পারছো? এরপরে তিনি আমার ভাবি ভাবি, ভাবি ভাবিটাও এরকমই, আগেরটা পরে পরেরটা আগে, হ্যাঁ। কারণ প্রথম ভাবি মানে ভাইয়ের বউ, এই ভাবি মানে ভাইয়ের বউ, আর এই ভাবি মানে হচ্ছে হবু, তো সামনেরটা পিছে পিছনেরটা আগে। ক্লিয়ার কিনা বলো তো? বাধিত করবেন, ঠিক আছে, সমস্যা নাই। জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বলা হয় না, শ্রেষ্ঠ বললিস এটা সুপারলেটিভ হয়ে গেছে অলরেডি, তো তর না বললেও চলে। এরপরে স্বাক্ষর লোক মাত্র শিক্ষিত নয়, এই স্বাক্ষর মানে নিজের অক্ষর। আর এই দেখো, ইংলিশে বললে বুঝবা, সিগনেচার। আর এই যে স্বাক্ষর মানে হচ্ছে জ্ঞান সম্পন্ন বা অক্ষর জ্ঞান সম্পন্ন। এখন বুঝছো কি হবে? এখানে যে স্বাক্ষরটা তুমি নিবা, বফলা ছাড়া নিবা আর কি, এটুকুই বলছি, আর কিছু না। ক্লিয়ার ভাইয়া? ওকে। এরপরে এখানে কিছু জিনিস আছে, আমি তোমাদের বলে যাব, সব হয়তো লিখবো না, সহজে বুঝবা। এটা হবে উদিত হয়, গীতাঞ্জলির বানানটা ঠিক করে দিলেই হবে, দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার দিলেই হয়ে যাবে। এরপরে হ্রাস হয়েছে না হ্রাস পেয়েছে, প্রমাণিত হয়েছে, আমার এই পুস্তকের কোনো আবশ্যক নেই না, আবশ্যকতা নেই, আবশ্যকতা হবে, একটা তা যুক্ত হবে। তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয় হবে না, এটা হবে তোমার তথ্য গ্রহণযোগ্য নয়। অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন, এটা লাভ করলেন বলছি। আবশ্যক, একটা তা যুক্ত হবে, আবশ্যকতা। এরপর অনাবশ্যকের ব্যাপারে কৌতূহল ভালো নয়, অনাবশ্যকীয় না, অনাবশ্যক ব্যাপারে সে সবাই উপস্থিত ছিলেন। তো সে বললে তো আর ছিলেন বলা যায় না, সে বললে বলতে হয় ছিল, আর তিনি বললে বলতে হয় ছিলেন। ঠিক আছে, যার সাথে যেটা যায় আর কি। সমৃদ্ধশালী করে দিছি, সহযোগিতা। নর্মালি সহযোগী বানানোর চ্যাপ্টারে তোমরা জানো যে এমনি বানানটা, কিন্তু তা যুক্ত হইলে সেটা হ্রস্ব ইকার হয়ে যায় আর কি। ঠিক, দৈন্যতা দুইবার আসছে, এটা দুইভাবে কারেক্ট, দৈন্য অথবা দীনতা। দৈন্যতা ভুল, তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন হয় না, হবে সাক্ষ্য দিলেন। এরপর উপরুক্ত হয় না, উপরই উক্ত হয় বা উপরযুক্ত হয়। যা বলি কানে ঢুকায় নাও, হয়তো ভাই একটু দ্রুত বলে যাচ্ছি, কিন্তু একদম জিস্ট, যে জিনিসগুলো তোমার একদম খুবই জিস্ট, খুবই প্রয়োজন, সেগুলো বলতেছি। সে তাহার শিক্ষকের কিন্তু বাধ্যগত ছাত্র, বাধ্য পড়ার গত বলার দরকার নেই, বাধ্য বললেই হয়। তাহারা বাড়ি যাচ্ছে, এটা চলিত করে দিলেই হবে, তারা বাড়ি যাচ্ছে তাইলেই হবে। অপব্যয় একটি মারাত্মক ব্যাধি, ব্যাধি বানানটা ভুল, এটা ঠিক করে দিলেই হবে, জফলার পরে আকার থাকে না। এরপরে অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, অধ্যাপনা তো অধ্যাপকদের কাজ, এটা হবে অধ্যয়ন, অধ্যয়নই ছাত্রদের তপস্যা, হ্যাঁ। মানে অধ্যয়ন বা পড়াশোনা করা হচ্ছে ছাত্রদের জন্য তপস্যা বা ইবাদত। এরপরে এখানে দেখো, গুরুত্বপূর্ণ কিছু শব্দের বানান শুদ্ধিকরণ দিয়ে রাখছি, তোমরা একটু এগুলো নিজের মতো করে পড়বা, একে একে আগাবা, পারবা?
এবং এখানে কিছু বোর্ড কোয়েশ্চেন আছে, আমরা সলভ সহ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, কারণ এখানে তুমি খাঁটি বলতে দুধ বোঝাচ্ছ, so তার আগে অ্যাডজেক্টিভ দিতে হবে। পারবা? এবার দেখে নিও, বোর্ড কোশ্চেন যেহেতু, এটাকে সিরিয়াসলি না নিয়ে তো উপায় নেই। ঠিক? হ্যাঁ, যে জিনিসগুলো ভাই তোমাদের দেখাইলাম চ্যাপ্টারে, তোমাদের প্রয়োগ প্রয়োগের একদম কলিজা পয়েন্ট যেগুলো আছে, জিস্ট পয়েন্ট, এবং ভাইয়া হয়তো একটু কম কথায় ব্যাখ্যা করছি, বাট তোমাকে বোঝার মতো করেই ব্যাখ্যা করে গেছি, রাইট? তাই না? তো ভাইয়ের শরীরটাও তো দেখতে হবে। খুব খারাপ লাগতেছে, এই জন্য একটু আগায় চলে আসছি আর কি। হ্যাঁ, আর নাও কুইজটা দাও, শুদ্ধ বাক্যটি নির্ণয় করো। আমি সাক্ষী দিলাম সূর্য পূর্ব থেকে উদয় হয়, সে আরোগ্য হলো, আপনি সস্ত্রীক আমন্ত্রিত। অনুচ্ছেদ উত্তর করা উচিত কিনা তোমার উপর ডিপেন্ড করে। আমি সাধারণত বাক্য উত্তর করতে বলি, কারণ আলাদা আলাদা জিনিস, সিম্পলি তুমি একটু এখানে ফেভার পাবা, মানে তোমার নিজের কাছে একটু কম বার্ডেন মনে হবে আর কি। আবার অনুচ্ছেদ একটু বার্ডেন মনে হইতে পারে, এটা ম্যান টু ম্যান ভেরি করে। এমন না যে খুব কঠিন হয়ে যায় বাক্যের তুলনায় অনুচ্ছেদ, কাছাকাছি লেভেলের প্রশ্নই হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টের কাছে অনুচ্ছেদটা একটু বার্ডেন মনে হয়, যে আসলে কোন জায়গায় ভাগ ফোকর, কি হয়েছে না হয়েছে। তো এই জন্য অনুচ্ছেদে না যাওয়াটা ভালো। তুমি বেটার বাক্য চয়েস করতে পারো, এটা তোমার জন্য পজিটিভ। বুঝছো কিনা? টাইম আপ। এখানে শুদ্ধ উত্তর হচ্ছে আপনি সস্ত্রীক আমন্ত্রিত, এটা আরোগ্য তো হয় না, উদিত হবে, আর সাক্ষী দিলাম হবে না, হলো সাক্ষ্য দিলাম। সস্ত্রীক মানে স্ত্রী সহ আমন্ত্রিত, এটা ঠিক। সহযোগিতাটা বুঝি নাই আমরা, শুধু সহযোগী হইলে দীর্ঘইকার হবে, আর যদি পরে তুমি এটাকে বাড়াও শব্দটা সহযোগিতা, তখন রস্বইকার হয়ে যাবে আর কি। মন্ত্রী বানান শুধু এমনিতে দীর্ঘইকার, কিন্তু মন্ত্রী সভা বললে তখন মন্ত্রী রস্বইকার। প্রাণী বানান এমনিতে দীর্ঘইকার, কিন্তু প্রাণী বিদ্যা বললে তখন প্রাণী রস্বইকার। এটা বলছিলাম আর কি, এটা বানানের টপিকে আছে। ওকে, সো তোমরা ভালো থাইকো, আর ভাইয়ের জন্য দোয়া করো। তোমাদের সাথে হয়তো বিগত ক্লাসগুলোর মতো এতটা হাইলি এফোর্ট ভাইয়া দিতে পারি নাই, তো যতটুকু আমার সাধ্যে ছিল আর কি তোমাদের সাথে চেষ্টা করেছি। দোয়া রাখো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমি তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।